SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আমরা সকলেই দেখলাম ইতিমধ্যেই কিন্তু আমাদের SIR এর 15 দিন হয়ে গেল, মানে 15 দিন 14-15 দিন হয়ে গেল। এবার কথা হচ্ছে এই যে খসড়া তালিকা প্রকাশ হবে 9ই ডিসেম্বর। আপনারা সকলেই জানেন যে 9ই ডিসেম্বর কিন্তু এই আমাদের খসড়া তালিকা জারি হয়ে যাবে বা পেয়ে যাবো আমরা হাতে। এবং সেই খসড়া তালিকায় দেখা গেল আপনার নাম নেই বা আপনার নাম আছে, বা খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়িতে বা যাদের যাদের নাম থাকবে না বা যাদেরকে সন্দেহজনক মনে হয়েছে তাদেরকে কিন্তু নোটিশ পাঠানো হবে, এবং সেই নোটিশ কিন্তু BLO অফিসার আপনার বাড়িতে এসে পৌঁছে দিবে। এবার বাড়িতে এসে যখন পৌঁছে দিবে তখন কিন্তু আপনাকে কি করতে হবে, সেই নোটিফিকেশানটা পেয়ে আপনাকে একটা হিয়ারিং ডেট দেওয়া হবে। সেই হিয়ারিং ডেটে কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে, এবং উপস্থিত হয়ে আপনাকে বলতে হবে যে আপনার নামটা যে আসেনি, আপনার কাছে কি নির্বাচন কমিশন যে ডকুমেন্টগুলো লিস্টেড করেছে সেই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আছে, তাহলে আপনার ভোটার কার্ড যেটা রয়েছে সেটা অ্যাক্টিভ থাকবে, বা ড্রাফট লিস্টে আপনার নাম যে আসেনি সেটা কিন্তু আমরা তুলে দেবো। এবার আপনি যদি ভেরিফিকেশন করাতে পারেন তাহলে তো হ্যাঁ আপনার নাম চলে আসবে, আর যদি না তুলতে পারেন তাহলে তো মনে করুন যে আপনার নাম বাদ পড়েই গেল, বা যারা ভেরিফিকেশান যাবে না তাদের তো এমনিও বাদ পড়ে যাবে। তাহলে আমরা যদি দেখি যে খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ পেলে কি করবেন। ধরুন আপনি নোটিশ পেয়েছেন, ভয় পাবেন না। অনেকেই আছেন যে এবার আপনি নোটিশ পেয়েছেন, আপনি বাংলাদেশি ধরা পড়ে গেলেন, আপনাকে এবার বিদায় রজনী দিয়ে দেবে, এই রকমটা কিন্তু নয়। আপনার ধরুন অনেকেই ফর্ম লিখেছে, কাটাকুটি করেছে, অনেক স্পষ্ট হয়নি, তো নির্বাচন কমিশনের কাছে ধরুন ঠিকভাবে তথ্য তার পৌঁছায়নি, তাহলে আপনার নামটা উঠলো না। এবার ধরুন কোনো কারণবশত BLO অফিসার আপনার ফর্মটা সাবমিট করতে গিয়ে কোনো কিছু ভুল করেছে বা ঠিকঠাকভাবে হয়নি, আপনার ধরুন লিঙ্ক আপ করতে পারেনি, তো সেক্ষেত্রে আপনাদের নাম আসলো না, তো সেক্ষেত্রে আপনাদের নোটিফিকেশান দিবে। তো আপনারা ভয় না পেয়ে আপনাদের কাছে যদি ডকুমেন্ট থাকে, ওই যে ডকুমেন্ট লিস্টটা দিয়েছে আপনাদের, আমি দেখিয়েছিলাম একটা বড় ডকুমেন্ট লিস্ট ছিল, সেই ডকুমেন্টস লিস্টটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেই ডকুমেন্টটার মধ্যে যা যা বলেছে সেগুলো নিয়ে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে হিয়ারিং ডেট দেবে সেই ডেটে কিন্তু হাজির হবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডকুমেন্ট লিস্ট, মানে CA যে ফর্ম, সেই ফর্মের যে দ্বিতীয় পেজেই কিন্তু এখানে বলা রয়েছে যে আপনারা কোন কোন ডকুমেন্ট দিতে পারবেন। তো এই ডকুমেন্ট লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্ট নিয়ে সেই হিয়ারিং ডেটে হাজির হয়ে যাবেন। ভয় পেলে কিন্তু আপনাদের যে নাম সেটা কিন্তু খসড়া তালিকায় আর আসবে না। তারপরে কিন্তু নতুন করে যখন ফাইনাল লিস্ট দেওয়া হবে 2026 সালের 7ই ডিসেম্বর, তখন কিন্তু আপনাদের নাম পুরোপুরিভাবে ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যাবে। তাই আপনারা অবশ্যই আপনাদের ভেরিফিকেশানটা কিন্তু করিয়ে নেবেন। এবার কথা হচ্ছে তাহলে কী কী ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে যদি আপনাদের নোটিশ জারি হয়। দেখুন এখানে বলছে যে সাল অনুযায়ী আলাদা আলাদা ভাগ করা আছে। কি দেখুন বলছে যে ভারতে 1/7/1987 সালের আগে জন্মগ্রহণকারী যারা রয়েছেন তাদের জন্য বলা হচ্ছে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য একটা ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে। তো কী কী ডকুমেন্ট সেটা আমরা বলবো, কিন্তু এখানে কি বলছে, যদি 1987 সালের মধ্যে আপনার জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে নিজের জন্য একটা খালি ডকুমেন্ট দিতে হবে যেখানে জন্ম তারিখ আর জন্মস্থানের কিন্তু প্রমাণ থাকবে, জন্ম তারিখ আর জন্মস্থানের হয়ে গেল। এবার কি বলছে, ভারতে 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে জন্মগ্রহণকারী, এর মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কী কী লাগবে সেটা যদি এবার আমরা দেখি। কি বলছে, জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য একটা নথি জমা দিন, অর্থাৎ নিজের জন্য একটা দিতে হচ্ছে, সেটা 1987 সালে। এবার 87 থেকে 2 সালের মধ্যে 2004 সালের মধ্যে যারা রয়েছে তাদেরকে নিজের জন্য একটা দিতে হচ্ছে, এবং তারপরেই বলেছে জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন। তাহলে আমরা দেখলাম 87 সালের মধ্যে যাদের জন্মগ্রহণ রয়েছে তাদের নিজের একটা ডকুমেন্ট দিলেই হয়ে যাচ্ছে, এবং 1987 সাল থেকে 2004 সালের মধ্যে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের নিজের সাথে সাথে বাবা অথবা মায়ের যে কোনো একটা ডকুমেন্ট দিতে হচ্ছে, হয়ে গেল। তারপরে ভারতে 2/12/2004 পর জন্মগ্রহণকারী, অর্থাৎ 2/12/2004 সালে যারা জন্মগ্রহণ করেছেন ভারতে তাদের জন্য কিন্তু টোটাল এখানে আমরা 4টা লিস্ট দেখতে পাচ্ছি, তার মধ্যে 3টা কিন্তু কমন আপনাদের ডকুমেন্ট দিতে হবে। কি, জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য একটি নথি জমা দিন, নিজের জন্য একটা দিলেন। জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে
পিতা ও মাতার জন্য একটি একটি করে ডকুমেন্ট জমা দিন। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম শুধুমাত্র নিজের মানে ডকুমেন্ট লাগছে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখলাম যে নিজের সাথে বাবা অথবা মায়ের একটা ডকুমেন্ট লাগছে, এবং তৃতীয় ক্ষেত্রে আমরা কি দেখলাম যে নিজের ডকুমেন্টের সাথে সাথে মায়েরও ডকুমেন্ট লাগছে, বাবারও ডকুমেন্ট লাগছে। আচ্ছা, তারপরে আরও একটা লাস্টে পয়েন্টে বলেছে যে পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিন। এখানে পরিষ্কার আপনারা বুঝলেন যে আপনার পিতা বা মাতার মধ্যে একজন যদি ভারতীয় না হয় তাহলে আপনার জন্মের সময় তাদের যে পাসপোর্ট বা ভিসার যে প্রতিলিপি সেটা আপনাকে দিতে হইবে। আচ্ছা, তারপরে যদি আমরা চলে আসি কী কী ডকুমেন্ট এখানে বলা হয়েছে বা কী কী ডকুমেন্ট আপনারা দিতে পারবেন। আপনাদের কাছে যদি এই লিস্টটা থাকে, অবশ্যই হয়তো সবার কাছেই আছে, যাদের যাদের ফর্ম দিয়েছে বিএলও তাদের কিন্তু এটা অবশ্যই দেওয়ার কথা, আর আপনারা হয়তো পেয়েছেন। আচ্ছা, এখানে কি বলছে, এখানে বলছে যে প্রথমেই আপনার যে কোনো পরিচয়পত্র সেটা কিন্তু এখানে ডিটেলসে বলে দিয়েছে যে আপনার পেমেন্টের হতে পারে, পেনশনের, তারপর পেনশন পেমেন্ট অর্ডার, যেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী আপনি হতে পারেন, সেগুলোর যদি রিসিপ্ট থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগমের দ্বারা রেজিস্টার করা, তাহলে কিন্তু হবে। অর্থাৎ এই যে এলআইসির কাগজ, পোস্ট অফিসের কাগজ, তারপরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের কাগজ, এগুলো যদি আপনার থেকে থাকে 1927 সালের আগে, তাহলে কিন্তু সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপরে কি এই যে এই ডকুমেন্টগুলো আপনারা নিয়ে গেলে আপনাদের খসড়া তালিকায় নাম উঠে যাবে। আপনার নোটিশ জারি হলো, আপনি এই ডকুমেন্ট নিয়ে গেলেন, দেখলো যে না ঠিকই তো আপনার তো ডকুমেন্ট আছে, আপনার কিন্তু নামটা খসড়া তালিকায় চলে আসবে। তাহলে আপনাদের ভয় পেলে কিন্তু আপনার নামটা বাদ পড়তেও পারে। আচ্ছা, তারপরে 3 নম্বর বলছে উপযুক্ত কর্তৃপক্ষের প্রদত্ত জন্মের শংসাপত্র, অর্থাৎ যাদের জন্ম শংসাপত্র মানে যদি থাকে সেটা দিয়ে আপনারা করতে পারবেন। 4 নম্বরে বলছে যে পাসপোর্ট, আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে বিশ্ববিদ্যালয় বা আপনার যদি স্কুলের কোনো সার্টিফিকেট থেকে থাকে, ম্যাট্রিকুলেশন, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, সেগুলো থাকলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এবার অনেকেই বলেন যে দাদা সেটা কত সালের লাগবে। দেখুন, এটা তো কত সালের এখানে বলা নেই, তো সেক্ষেত্রে আপনারা নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটে ওখানে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনারা শুনে নিতে পারেন। আর যদি কোনো সালের ব্যাপার থাকতো তাহলে অবশ্যই কিন্তু এখানে সালটা উল্লেখ করে দিত। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে বলা হয়েছে যে আপনার এখানে বলছে স্থায়ী বাসস্থানের শংসাপত্র যদি থেকে থাকে তাহলেও হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি বনভূমি অধিকার শংসাপত্র থাকলে হয়ে যাবে। তারপরে এখানে বলছে যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, যেমন আপনাদের SC ST অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এগুলো যদি হয়ে থাকে তাহলেও হয়ে যাবে। আচ্ছা, তারপরে নাগরিকদের যে জাতীয় রেজিস্টার অর্থাৎ NRCতে যদি নাম থেকে থাকে তাহলেও হয়ে যাবে। তারপরে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পারিবারিক রেজিস্টার, সেটা থাকলেও হয়ে যাবে। আচ্ছা, কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র, অর্থাৎ জমি বাড়ি যদি থেকে থাকে বা সরকারি শংসাপত্র যদি থেকে থাকে, এগ্রিমেন্ট যদি থেকে থাকে, ডিড যদি থেকে থাকে, রেকর্ড যদি থেকে থাকে, সেগুলো থাকলে কিন্তু হয়ে যাবে। তাছাড়া এখানে বলা হয়েছে আধারের জন্য কমিশনের জন্য যেটা আপডেট দেওয়া হয়েছে আইডেন্টি প্রুফ আপনি ইউজ করতে পারবেন। এবং আরও একটা জিনিস বলা হয়েছে যে বিহারে যে SIR হয়ে গেছে সেই SIR অনুযায়ী 1/7/2025 অনুযায়ী বিহারে SIR যদি আপনাদের কারো নাম থেকে থাকে, পিতামাতা যারই থাকুক না কেন, তাহলে সেটা আপনারা দিলে কিন্তু আপনাদের যে এই খসড়া তালিকায় নাম সেটা কিন্তু চলে আসবে। তাহলে আপনারা ডিটেলসে বুঝতে পারলেন যে যদি আপনাদের এই খসড়া তালিকা প্রকাশের পর মনে করুন নোটিশ জারি হয়, তাহলে নোটিশ পেলে আপনারা কি করবেন, কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবেন। ভয় পেলে কিন্তু আমি আপনাদের আবারও বারবার বলছি, ভয় পেয়ে যদি আপনি না যান তাহলে কিন্তু আপনার নামটা কিন্তু বাদ পড়বে, এটা কিন্তু একদম 100% শিওর। আর আপনি যদি ভেরিফিকেশনটা এইভাবে করিয়ে নিতে পারেন তাহলে আপনার নাম কিন্তু কোনোভাবেই বাদ পড়বে না। আর কোনোভাবেই কিন্তু আপনার 2026 সালের 7ই ফেব্রুয়ারি যে লিস্ট আমরা পাবো, নতুন ভোটার লিস্ট, সেখানে কিন্তু আপনাদের নাম থাকবেই থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়া অনেকেই রয়েছেন যারা কিন্তু অনেক কিছু কোশ্চেন জিজ্ঞেস করেন, সেগুলো আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যারা মনে করুন দ্রুত রিপ্লাই পেতে চান তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বা আপনারা কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যে ইমেল আইডি রয়েছে সেখানে মেল করলে কিন্তু আপনারা তৎক্ষণাৎ রিপ্লাই পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।